আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ প্রিন্স, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ন্যাটো বিষয়ে ক্লাসটি নেওয়ার জন্য। আমি আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। যদি তোমরা আমার সাথে থাকো, তোমার এই ক্লাসটি তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সো লেটস স্টার্ট দিস ক্লাস। ন্যাটোর অফিসিয়াল ভাষা দুইটি, একটি হচ্ছে ইংলিশ, আর একটি হচ্ছে ফ্রেঞ্চ। একটি ইংলিশ আর একটি ফ্রেঞ্চ। ন্যাটো ন্যাটোকে দুটি নামে ডাকা হয়, একটি ন্যাটো এবং হচ্ছে আরেকটি হচ্ছে ওটান। ওটান এই দুটির পূর্ণরূপ হচ্ছে, এটার পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি হচ্ছে এর ইংলিশ নাম, ইংলিশ নেম। আরেকটি হচ্ছে ওটান অর্গানাইজেশন। অর্গানাইজেশন ডু ট্রিটিস ডি আটলান্টিকিউ আটলান্টিকিউ নর্থ। এটি হচ্ছে ফ্রেঞ্চ নেম এবং এটি হচ্ছে ইংলিশ নেম। এই সংস্থাটি একটি মিলিটারি মিলিটারি অর্গানাইজেশন। এই সংস্থাটি ন্যাটো যে তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে কালেকটিভ ডিফেন্স। কালেকটিভ ডিফেন্স এর পাশাপাশি আরেকটি শব্দ আছে, এরকম একটি একাডেমিক টার্ম আছে, সেটি হচ্ছে কালেকটিভ কালেকটিভ সিকিউরিটি। কালেকটিভ সিকিউরিটি এটি এসেছে মূলত রিয়েলিস্ট অ্যাপ্রোচ থেকে। রিয়েলিস্ট অ্যাপ্রোচের মূল কথা হচ্ছে স্টেট ব্যালেন্স অফ পাওয়ার, মিলিটারি পাওয়ার, নিজের টেরিটরি বাড়ানো, এইসব বিষয়গুলো। এবং কালেকটিভ সিকিউরিটির অংশ হচ্ছে, কালেকটিভ সিকিউরিটি যে তত্ত্বের উপর ভিত্তি করে এসেছে সেটি হচ্ছে লিবারেল থিওরি, লিবারেল অ্যাপ্রোচ। লিবারেল অ্যাপ্রোচের মূল কথা হচ্ছে মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই বিষয়গুলো। এই কালেকটিভ ডিফেন্স থেকে এসেছে ন্যাটোর মতন সংস্থাগুলো। এবং এই কালেকটিভ সিকিউরিটি থেকে এসেছে ইউএন, ইউনাইটেড নেশন, ইইউ, এই সমস্ত সংগঠনগুলো। মুছে দিচ্ছি আমি। তাহলে এতক্ষণ কি পড়ালাম আমি? ন্যাটোর কার্যকরী ভাষা দুটি, একটি হচ্ছে ফ্রেঞ্চ এবং একটি হচ্ছে ইংলিশ। ন্যাটোর পূর্ণরূপটা পড়ালাম এবং কালেকটিভ ডিফেন্স, কালেকটিভ সিকিউরিটির অংশগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এসব বুঝতে পারছো। এই যে ম্যাপে যে আমরা দেখতে পাচ্ছি না, এই যে এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই যে আটলান্টিক মহাসাগর, এটি আটলান্টিক মহাসাগর। এই পাশে যে তোমরা নীল নীল যে দেশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ। এই নীল দেশগুলো হচ্ছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ। এই সংস্থাটি জন্ম লাভ করে 1949-এ। এবং এটি কোন সময় বলতো? এটি একটি কোল্ড ওয়ারের সময়। কোল্ড ওয়ারের সময়। কোল্ড ওয়ারটা কি? এই ওয়ারটা বা এই যুদ্ধটা কোনো মিলিটারি দিয়ে নয়, কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো আর্মস দিয়ে নয়। এটি হচ্ছে বিভিন্ন রকমের আইডিওলজি দিয়ে যুদ্ধ করা। পশ্চিমে যে আইডিওলজিটা তখন সবচেয়ে বেশি কার্যকর ছিল সেটি হচ্ছে ক্যাপিটালিস্ট থিওরি। এবং রাশিয়া বা অন্য একটি ব্লকে যেটি
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্রোচ ছিল, সেটি হচ্ছে সোশ্যালিস্ট অ্যাপ্রোচ। সোশ্যালিস্ট অ্যাপ্রোচ, এদের মধ্যে বিভিন্ন রকম মতবিরোধের কারণে এই ন্যাটো এবং ওয়ার্সের মতন সংস্থাগুলো জন্ম লাভ করে। এই সময়ে, এই কোল্ড ওয়ারের সময় মিলিটারি যুদ্ধ না করলেও বা বিভিন্ন রকমের ট্রেডিশনাল ওয়ার না হলেও বিভিন্ন রকমের ইকোনমিক্স দিয়ে যে বিষয়গুলো দিয়ে যুদ্ধ করা হতো, সেই মানে যে বিষয়গুলো দিয়ে কম্পিটিশন করা হতো, সেগুলোর মূল বিষয়গুলো ছিল ট্রেড, ট্রেড, ফাইন্যান্স, কালচার, কালচার, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার, প্রক্সি ওয়ারটা কি? সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়ে, সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যকে দিয়ে যুদ্ধ করানো, অন্যকে দিয়ে নিজের সাহায্য তাকে দিয়ে অন্যের সাথে যুদ্ধ করানোটাই হচ্ছে প্রক্সি ওয়ার। ধরো তোমরা দুজন বন্ধু, তোমাদের দুজনের মনোমালিন্য আছে, তোমরা বিভিন্ন আর দুইজন ব্যক্তির পক্ষ হয়ে তোমরা দুইজনে প্রক্সি ওয়ার করছো, মানে তোমরা দুইজনেই ছায়া যুদ্ধ করছো, সেটিকে বলা হচ্ছে প্রক্সি ওয়ার। এই কোল্ড ওয়ারের সময় যে গুরুত্বপূর্ণ প্রক্সি ওয়ার গুলো ছিল সেগুলো হচ্ছে কোরিয়ান ওয়ার, কোরিয়ান ওয়ার, ভিয়েতনাম ওয়ার, বাংলাদেশ পাকিস্তান ওয়ার এবং আফগানিস্তান ওয়ার। আফগানিস্তান ওয়ার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার হচ্ছে এই আফগানিস্তান ওয়ার। বিশ্ব পলিটিক্সের বিশ্ব পলিটিক্সের লেন্সে যে আমরা দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ওয়ারটা হচ্ছে আফগানিস্তান ওয়ার। এই আফগানিস্তান ওয়ারে রাশিয়া 1989-এ হেরে যায়, এবং এই হেরে যাওয়ার পরবর্তীতেই 1991-এ তারা ভেঙে যায়, তাদের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং ভেঙে 15টি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। কতটি? 15টি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। এটি মূলত ন্যাটোর বা কোল্ড ওয়ারের বেসিক কিছু ধারণা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আছে ন্যাটো কান্ট্রিজ ফ্ল্যাগ। ন্যাটোতে কতটি দেশ আছে সেটি বোঝাচ্ছে এখানে এই ফ্ল্যাগগুলো দিয়ে। ন্যাটোতে বর্তমান সদস্য দেশ হচ্ছে 32, 32টি দেশের বর্তমান দেশ, এবং তাদের ফাউন্ডিং স্টেট ছিল, তারা প্রতিষ্ঠাকালীন যেসব মেম্বার স্টেটগুলো ছিল সেগুলো ছিল 12টি দেশ। 12টি দেশ। যে দুটি দেশ সর্বশেষ তাদের সাথে যুক্ত হয়েছে, ন্যাটোর সাথে যুক্ত হয়েছে, সেই দুটি দেশ হচ্ছে সুইডেন এবং ফিনল্যান্ড। এই দুটি দেশ সর্বশেষ যুক্ত হওয়া দেশ ন্যাটোর সাথে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নৈবিত্তিকটা আমাদের বিভিন্ন পরীক্ষা আসে, সেই নৈবিত্তিকটা হচ্ছে একমাত্র মুসলিম দেশ হিসেবে তুর্কি বা তুর্কি ন্যাটোর সদস্যভুক্ত দেশ। একমাত্র মুসলিম দেশ যেটি ন্যাটোর সদস্য পদ লাভ করেছে সেটি হচ্ছে তুর্কি বা তুরস্ক, বাংলা তুরস্ক, ইংরেজিতে তুর্কি বলে, টার্কি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে, ইউক্রেনস উইলিংনেস টু জয়েন ইন দ্য ন্যাটো এন্ড ইটস ইম্প্যাক্ট অন জিওপলিটিক্স। আমরা জানি যে গততে যে যুদ্ধটা হয়েছে 2 বছর আগে, 2022 সালে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, সেই যুদ্ধটি মূলত ন্যাটোর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করার কারণে। ইউক্রেন চাচ্ছিল ন্যাটোর সাথে যুক্ত হওয়ার জন্য, এবং রাশিয়া তাদেরকে বাধা দিয়েছিল। আমরা যদি কোল্ড ওয়ারের সময় থেকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটু বিরোধপূর্ণ সম্পর্ক ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউক্রেনের মানচিত্র, এটা ইউক্রেনের মানচিত্র, পাশেই বেলারুশ, এবং এই পুরো অংশটা রাশিয়া। এখন যদি ন্যাটো রাশিয়ার খুব কাছাকাছি ঢুকে যায়, তাহলে এটি রাশিয়ার জন্য খুব ইনসিকিউরিটির একটি কারণ হবে, কারণ তারা খুব কাছাকাছি চলে আসবে। আর কাছাকাছি চলে আসলে, যদি ন্যাটো খুব কাছাকাছি চলে আসে, তাহলে তারা তাদের সীমান্তে মিলিটারি পাওয়ার বসাতে পারে,
এই কারণে রাশিয়া ইউক্রেনে মিলিটারি ইন্টারভেনশন করেছে। এই যে লুহান্সের স্বাধীনতা ঘোষণা করেছে, দোলেন্সকের স্বাধীনতা ঘোষণা করেছে, মারিউপোল এগুলো দখল করেছে এবং 2014 সালে ক্রিমিয়া দখল করেছে। ক্রিমিয়া খুব একটি গুরুত্বপূর্ণ জায়গা রাশিয়ার জন্য। এটি একটি মিঠা পানির উৎসের একটি গুরুত্বপূর্ণ সোর্স হলো ক্রিমিয়া, এবং সেটি অ্যানেক্সেশন করা হয়েছিল 2014 সালে। 2014 সালে ক্রিমিয়া দখল করেছে রাশিয়া। এরপরেই রাশিয়া কিয়েভ এবং খার্কিভ আক্রমণ করেছে এবং তাদেরকে স্বাধীনতা আক্রমণ করেছে, এবং ইউক্রেনের জন্য সেটি খুব ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল। এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আর্টিকেল 5। আর্টিকেল 5 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ন্যাটোস চার্টার। এখানে বলা হয়েছে যদি কোনো একটি এলাকায় কোনো একটি দেশ আর্ম অ্যাটাক হয়, তাহলে তারা ভেবে নিবে যে প্রত্যেকটি মেম্বার অফ দ্য ন্যাটো ইজ অ্যাটাক বাই সামওয়ান, এবং তারা তাদেরকে ডিফেন্ড করবে। কত নম্বর আর্টিকেল বলা হয়েছে? এটি আর্টিকেল 5-এ বলা হয়েছে। যদি কোনো একটি সদস্য রাষ্ট্র, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি অ্যাটাক হয়, কারো দ্বারা আর্মড অ্যাটাক হয়, মানে সশস্ত্র কোনো অ্যাটাকের সম্মুখীন হয়, তাহলে তারা মনে করবে তারা সবাই অ্যাটাক হয়েছে এবং তারা সবাই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে। এখন যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ করে এবং রাশিয়া যদি তাদেরকে এর পরবর্তীতে আক্রমণ করতো, তাহলে তারা সবাই মিলে এসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতো, রাশিয়ার আঙ্গিনায় এসে। এই কারণে সেটা রাশিয়ার পছন্দ হয়নি এবং তারা তাদেরকে মিলিটারি ইন্টারভেন করেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আর্টিকেল 5। কত নম্বর আর্টিকেল বলা হয়েছে? আর্টিকেল 5-এ বলা হয়েছে যদি কোনো একটি সদস্য রাষ্ট্র আর্মড অ্যাটাক হয়, তাহলে তারা মনে করবে প্রত্যেকে আর্মড অ্যাটাক হয়েছে। পরবর্তী স্লাইড চলে যাচ্ছি। আর্টিকেল 5-এর ইমপ্লিমেন্টেশন যে করা হয়েছে, সেটির একটি হচ্ছে 9/11, আরেকটা হচ্ছে সিরিয়া। এই দুইটা জায়গায় আর্টিকেল 5-এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। 9/11 হামলার পরবর্তীতে আফগানিস্তানে হামলা করা হয় 2001 সালে, এবং সিরিয়ায় হামলা করা হয় 2011-12-তে। এই দুটি জায়গায় আর্টিকেল 5-এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করা হয়। আর্টিকেল 5-এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এই দুটি জায়গায় করা হয়। এখানে বলা হয়েছে ইন এডিশন টু participation in the war in Afghanistan, NATO's response to the 9/11 attacks under Article 5 included Operation Eagle Assist in 2001. আফগানিস্তানে কোন অ্যাটাকটা হয়েছিল? অপারেশন ইগল অ্যাসিস্ট। এটি ছিল মিলিটারি একটা ইন্টারভেনশন, অপারেশন ইগল অ্যাসিস্ট, এবং ন্যাটো 2012 সালে সিরিয়ায় অ্যাটাক করেছে। সেটিও ন্যাটো কালেকটিভ ডিফেন্সের অংশ হিসেবেই, বা তাদের আর্টিকেল 5-এর অংশ হিসেবে তারা সিরিয়াতে অ্যাটাক করেছিল। এই ছিল আজকের ন্যাটো বিষয়ে খুব সংক্ষিপ্ত একটি ক্লাস। আশা করছি এটি তোমাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ।